হিউমিডিটি বেশি, তো একটা বৃষ্টি বৃষ্টি পসিবিলিটি রয়েছে, ভীষণ একটা স্যাঁতস্যাঁতে ভাব, ভীষণ একটা অস্বস্তিকর লাগছে। যাই হোক, তার মধ্যেই আমাদের একটুখানি প্রিপারেশন নিতে হবে। জীবন্ত লাশ সত্যি, মানে কালকে বিকেল বেলার ওয়েদারটা মানে দুপুর থেকে বিকেলের ওয়েদারটা এত এত বিচ্ছিরি ছিল, মানে বাইরে বেরোতে হলে মনে হচ্ছিল যে বাইরে এসি চলছে আর কি, এসির হাওয়া চলছে এরকম টাইপ। আচ্ছা, না, বৃষ্টিও হচ্ছিল ম্যাডাম। বৃষ্টি অনেক জায়গাতেই হয়েছে আমাদের এখানে, মানে একদম বৃষ্টি হওয়ার মতো পজিশন, কিন্তু ওই বৃষ্টির ফোঁটাটা আর পড়েনি। বাট ওই বিকালের দিকে কুয়াশাটা এমন হয়েছিল, মনে হচ্ছিল ওটাই বৃষ্টি পড়ছে। কিন্তু হ্যাঁ, আমাদের, কুয়াশার জন্য হয়তো হবে। হ্যাঁ আমাদের এখান থেকে কাছাকাছি অনেকটু দূরেই, মানে হাবড়া টাবড়া থেকে যে সমস্ত স্টুডেন্টরা ছিল ওরা বলছিল ওদের ওখানে বৃষ্টি হয়েছে, গোবরডাঙ্গা বৃষ্টি হয়েছে, বাট দমদমে বৃষ্টিটা হয়নি। কিন্তু মানে ওই বৃষ্টির মতোই কন্ডিশন ছিল আর কি। নদিয়াতে খুব বৃষ্টি হয়েছে, হ্যাঁ নদিয়াতে আর বর্ধমানে খুব বৃষ্টি হয়েছে, বর্ধমানেও খুব বৃষ্টি হয়েছে শুনলাম। নদিয়া আর বর্ধমানে খুব বৃষ্টি হয়েছে। শীতকালের বৃষ্টিটা অ্যাকচুয়ালি খুব বিচ্ছিরি, আর এটা একদম মানে ঠান্ডা লাগার জন্য একদম তৈরি করা জিনিস, মানে অলরেডি আমার নাক দিয়ে জল পড়া শুরু হয়ে গেছে। হ্যাঁ ভালো আছি বাবু, তোমাদের জন্যই ভালো থাকতেই হবে আমাকে। আচ্ছা চলো আজকে আমাদের ক্লাস শুরু করি। আজকে কিন্তু আমরা যেটা করব, বসিরহাটেও বৃষ্টি হয়েছে? ও আচ্ছা, ওই দিকটাতেও বৃষ্টি হয়েছে তাহলে। না বাঁকুড়াতে খুব একটা বৃষ্টি হয়নি, কয়েকটা জেলাতে হচ্ছে, যেমন আমাদের দমদমে বৃষ্টি হয়নি, আবার একটু ভেতর দিকটায় বৃষ্টি হয়েছে। আচ্ছা তো চলো আজকে আমরা শুরু করি। আজকে আমাদের রক্স এর যেটা কন্টিনিউশন পার্ট ছিল সেটা আমরা করি, মানে আগের ক্লাসে আমরা রক্স এর পার্টটা করেছিলাম, কিন্তু আগের দিন যে পিপিটিটা তোমাদের শেয়ার করেছিলাম সেই পিপিটিটা এই মুহূর্তে আবার ওপেন হচ্ছে না, মাইক্রোসফট ওয়ার্ডে কোনো প্রবলেম হয়েছে। তো আমি র মেটেরিয়াল যেটা আমার বইতে নোট আছে সেইটাই আমি ওপেন করছি, বা তোমরা যখন পাবে পিডিএফটা, সেটা আমি আগের দিন যে পিপিটিটা দেখি, মানে যে পিডিএফটা দেখিয়ে তোমাদের পড়িয়েছিলাম যেখানে ইংলিশ বাংলা একসাথে করা আছে, ওটাই পাবে, ঠিক আছে? তো আমি স্ক্রিনটা একটু শেয়ার করি, এবং মোস্ট প্রবলি যতদূর মনে পড়ছে আমরা আগ্নেয় শিলা অবধি পড়েছিলাম, তাই তো? যারা যারা ক্লাসে ছিলে হ্যাঁ, বলতে হ্যাঁ। পারবে আগ্নেয় শিলা অবধি পড়েছিলাম, ওকে। আজকে আমরা হ্যাঁ, তো আজকে আমরা পাললিক থেকে শুরু করব পড়াটা। দেখো এটা অ্যাকচুয়ালি আমার বইয়ের নোট, এটা শুধু বাংলায় রয়েছে, আর যে পিপিটিটা আমি তৈরি করেছিলাম সেখানে বাংলা ইংলিশ দুটোই ছিল। সেটা জানি না মাইক্রোসফটের মাঝে মাঝে কোনো প্রবলেম হয়, হঠাৎ করে ওপেন হচ্ছে না, অ্যাকচুয়ালি ওটা ওপেন করতে গেলে টাইম লস হবে, দেরি হয়ে যাবে। তার জন্য আমি এটাই সামনে পেলাম, আনলাম। তো পাললিক শিলা বা সেডিমেন্টারি রক্স দিয়ে তৈরি করব, তার আগে একটুখানি বলি এই ভাগটা মোস্টলি আমরা কি করেছিলাম। দেখো তো আগ্নেয় শিলার রাসায়নিক গঠন অনুযায়ী যে চারটে ভাগ রয়েছে, আম্লিক, ক্ষারীয়, মধ্যবর্তী, অতিক্ষারীয়, এটা কি বলেছিলাম না? না ম্যাম। এটা বলিনি, হ্যাঁ। না, ম্যাম। তো আগ্নেয় শিলার আগের ভাগটাই বলেছিলাম, আগের ভাগ মানে যেটা আমাদের উৎপত্তি অনুসারে, উৎপত্তি অনুসারে আমাদের দুটো ভাগ ছিল, একটা হচ্ছে ইন্ট্রুসিভ আর একটা হচ্ছে এক্সট্রুসিভ, এই দুটো ভাগ ছিল, সেটা আমরা বলেছিলাম। এখন এই যে ভাগটা একটুখানি বলবো, এটা কিন্তু খুব বেশি মানে ডিটেলসে পড়ার নেই, কারণ এটা হচ্ছে আমাদের পিএইচ যে ব্যালেন্স রয়েছে, যেটাকে আমরা রাসায়নিক গঠন অনুযায়ী বলতে পারি। তো সেই পিএইচ ব্যালেন্সের উপরে ডিপেন্ড করে আমরা আগ্নেয় শিলাকে চারটে ভাগ করি। কি কি ভাগ রয়েছে দেখো, প্রথমটা রয়েছে আম্লিক বা অ্যাসিডিক, দুটো টার্মই সবাই জেনে রাখবে, কারণ বাংলা ইংলিশ উভয় কোশ্চেনেই যে কোনো দুটো টার্মই ইউজ করে। আম্লিক বা অ্যাসিডিক, যার উদাহরণ হচ্ছে গ্রানাইট। তারপর হচ্ছে ক্ষারীয় বা বেসিক, যার উদাহরণ হচ্ছে ব্যাসাল্ট। মধ্যবর্তী মানে হচ্ছে যেখানে আমাদের পিএইচ এর মাত্রাটা একদম মিডিয়াম পজিশনে থাকে, সেটাকে আমরা মধ্যবর্তী বলি। আর অতি ক্ষারীয় হচ্ছে পেরিডোটাইট, ঠিক আছে? তো এইটা থেকে যে খুব বেশি ডেফিনেশন বা এটার কোনো ফর্মুলা এইসব, বা কতটা মানে অ্যাসিডিক মানে পিএইচ এর মাত্রা কত বেশি কম, এত কিছু মনে রাখার নেই। এখানেই শুধু
চারটে যে ভাগ রয়েছে সেটা মনে রাখার, আর ভাগগুলোর মেইন যে উদাহরণ, এই উদাহরণগুলো ছাড়াও কিন্তু আরো রক্সের উদাহরণ অবশ্যই হয়, কারণ একমাত্র যে এই রক্সগুলোই আগ্নেয় শিলা সেটা তো নয়, আরো রক্সের উদাহরণ রয়েছে, বাট এগুলো হচ্ছে মেন আগ্নেয় শিলার উদাহরণ, তাই এগুলো দিয়ে আমাদের ফ্রিকুয়েন্টলি পরীক্ষাতে প্রশ্ন আসে, সেজন্য এগুলো মনে রাখাটা মনে একটু রাখবে, তাহলেই হবে। ওকে, তাহলে দুটো ভাগ আমরা পড়লাম আগ্নেয় শিলার, আগেরটা উৎপত্তি অনুযায়ী পড়েছি, এটা হচ্ছে রাসায়নিক গঠন অনুযায়ী। রাসায়নিক গঠন অনুযায়ী চারটে, মোটামুটি দেখো আমরা পিএইচ এর ব্যালেন্স, তোমরা ফিজিক্স কেমিস্ট্রিতেও পড়ো, তো সেই অনুযায়ী আমাদের পিএইচ এর ব্যালেন্সের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু এই চারটে ভাগ করেছি। তাহলে গ্রানাইটকে আমরা যেমন উৎপত্তি অনুসারে উদ্ভেদী শিলা বা ইন্ট্রুসিভ রক্স বলছি, আবার তার ইনার পার্টে প্লুটোনিক বা পাতালিক শিলা বলছি, আবার সেই দিক থেকে এখানে কি বলছি, আম্লিক শিলাও কিন্তু বলছি। ঠিক আছে, তো চলো তারপরে এরপরে চলে যাচ্ছি আমরা পাললিক শিলাতে। আচ্ছা, পাললিক শিলার ইংলিশ যে টার্মটা রয়েছে, ম্যাম একটা কোশ্চেন ছিল আগের দিন। বলো বলো বলো। হ্যাঁ ম্যাম, যে পৃথিবীর যে অন্দরমহল আছে, আমরা যে শিয়াল এবং সীমাতে ভাগ করা হয় দুটো স্তরভূতককে, হুম সেখানে ম্যাম ওই সীমা স্তরটা ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত এবং শিয়ালটা গ্রানাইট। হুম হুম তাহলে আগের দিন আপনি বলছিলেন যে ইন্ট্রুসিভ মানে গ্রানাইটটা নিচে অবস্থিত, বেশি মানে নিচে অনেকটা থাকে আর নিচে। ব্যাসালটা উপরে থাকে বলেছিলাম, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ। আচ্ছা, তো ওই, ওইখানে ওইটা কনফিউজ হচ্ছে কেন হ্যাঁ, ওইটা হয়েছে। না খুব ভালো প্রশ্ন এবং খুব ভালো পয়েন্ট আউট করেছো। ওটা একটুখানি এঁকে বোঝানোর ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে স্তরগুলো নর্মালি, মানে যখন আমরা ইন্টেরিয়ার অফ, এর পরেরটা ইন্টেরিয়ার অফ আর্থই পড়াবো, ধরো নর্মালি যখন আমরা পড়ি এরকম ভাবে পড়ি, তো যে এরকম ভাবে লম্বালম্বি ভাবে প্রথমটা ধরো শিয়াল, তারপর একটা সীমা, লম্বালম্বি ভাবে মিনস এরকম গোল ভাবে অবস্থিত, বাট এরকম একটার নিচে একটা, মানে শিয়ালের নিচে সীমা এরকম গোলভাবে অবস্থিত নয়, এরকম ডাউন আছে, বুঝেছো, এরকম ডাউন। হ্যাঁ, তার মানে সেইভাবে, কারণ আমি একটু একে বোঝাবো যখন পরের দিন ক্লাসে যখন পড়বো ইন্টেরিয়র অফ আর্টসটা। ডাউন কেন বলছি, দেখবে শিয়ালটাকে আমরা কি বলি, কন্টিনেন্টাল প্লেট। ধরো এই আপটা হচ্ছে শিয়াল, এটা হচ্ছে মহাদেশী। কন্টিনেন্টাল প্লেট, আর সীমাটা হচ্ছে আমাদের ওশেনিক প্লেট। ঠিক আছে, এবার ওশেনিক প্লেট মানে হচ্ছে প্লেটটা একটু ডাউন, তার মানে মাটির যে খুব গভীরে সেটা নয়, বুঝেছো, মানে এই যে এরকম করে ডাউন থাকে, উপরের লেয়ারটা হয়ে এইভাবে আসছে, ডাউন হয়ে আবার এই লেয়ারটা মানে এরকম গোল করে থাকে, ওটা আমি একটুখানি এঁকে ইন্টেরিয়র অফ আর্টস যখন পড়াবো বুঝিয়ে দেবো, এর পরের চ্যাপ্টারটাই পড়াবো। ঠিক আছে, বুঝতে পেরেছো, খুব ভালো পয়েন্ট, আচ্ছা ম্যাম। ভালো পয়েন্ট জিজ্ঞেস করেছো, এবং এটা খুব সুন্দর কনসেপচুয়াল প্রশ্ন, ডিটেলসে বুঝিয়ে দেবো। আচ্ছা, এরপরে চলে আসি আমরা পাললিক শিলা বা সেডিমেন্টারি রক্স। পাললিক শিলা বা সেডিমেন্টারি রক্সের ক্ষেত্রে যেটা দেখো নামটা শুনেই একটা বোঝা যাচ্ছে যে সেডিমেন্ট, সেডিমেন্ট জমে এটা তৈরি হচ্ছে সেডিমেন্টারি রক। সেডিমেন্ট মানে কি, পৃথিবীতে প্রথম কোন শিলা তৈরি হয়েছিল বলেছিলাম, তোমরাই বলো। আগ্নেয় শিলা। আগ্নেয় শিলা। তো সেই জন্য আগ্নেয় শিলাকে আমরা কি বলতাম, ইগনিয়াস রক্স বা প্রাইমারি রক্স, তাই তো? পৃথিবীতে অ্যাট ফার্স্ট প্রাইমারি রক্স তৈরি হয়েছিল, মানে আগ্নেয় শিলা তৈরি হয়েছিল বলে এটাকে আমরা কি বলেছিলাম, প্রাইমারি রক্স। তো সেই আগ্নেয় শিলা বিভিন্ন ঝড় বৃষ্টি, ধরো মানে বেশি বৃষ্টি হলে বন্যা হচ্ছে, বা যেগুলোকে আমরা এক কথায় যদি বলি ফিজিক্যাল ওয়েদারিং বা যান্ত্রিক আবহবিকার। যান্ত্রিক আবহবিকার মানে হচ্ছে আমাদের ঝড় ঝঞ্ঝা বৃষ্টিতে ওই আগ্নেয় শিলাগুলো ভেঙে ছোট ছোট পার্টিকেলসে পরিণত হয়, ছোট ছোট রক্স পার্টিকেলসে। ঠিক আছে, তো সেই ছোট ছোট রক্স পার্টিকেলস গুলো আবার কি হয়, রানিং ওয়াটার দ্বারা পরিবাহিত হয়। রানিং ওয়াটার, রানিং ওয়াটার মানে কি, সেটা কোনো বন্যার সময়ের জল হতে পারে, বৃষ্টির জল হতে পারে, বা রিভার হতে পারে, কারণ রিভারের জল একটা জায়গার মধ্যে আবদ্ধ থাকে না, সেটা কন্টিনিউয়াস ফ্লো করে। তো রিভার হতে পারে, বন্যার সময় যে অতিরিক্ত জলটা ফ্লো করে সেটা হতে পারে, বা বৃষ্টির জল হতে পারে। এই রানিং ওয়াটার দ্বারা কি করে, কন্টিনিউয়াস ফ্লো করতে থাকে, বা ট্রান্সফার হতে থাকে, বা বহন হতে থাকে, হয়ে
একটা জায়গাতে গিয়ে সেটা এন্ড অফ রানিং ওয়াটারের, সেটা নদীর মোহনার কাছে হতে পারে, নদীর কিছু মাঝপথে হতে পারে, বাট নদীর কিছু মাঝপথে জমা হলে সেখানে আমরা বলি ছোট ছোট নদী দ্বীপ তৈরি হয়েছে। কিন্তু ম্যাক্সিমামই দেখা যায় এই যে বিভিন্ন রক্স পার্টিকেলসের ইরোটেড অংশগুলো রিভার বা রানিং ওয়াটার দ্বারা ট্রান্সপোর্ট হয়ে সমুদ্রের নিচে যখন লেয়ার বাই লেয়ার তৈরি হয় বা ডিপোজিট হয়, তখন তাকে আমরা বলি পাললিক শিলা। ঠিক আছে, কি বলছি, সমুদ্রের নিচে। তার মানে নদীর নিচে কিন্তু খুব পাললিক শিলা তৈরি হচ্ছে না, এটা মাথায় রাখবে, সমুদ্রের নিচে। তারও একটা কারণ আছে, তার কারণ হচ্ছে সমুদ্রের নিচে একটা এক্সট্রা চাপ বা প্রেশার রয়েছে এবং এক্সট্রা একটা হিট রয়েছে। সেই হিট আর প্রেশারে বিভিন্ন অংশগুলো, কিরকম অংশ, ধরো প্রথম একটা নদী দ্বারা বাহিত হয়ে কাদা মাটির অংশ এলো, সেটা জমা হলো। তারপরে দেখা গেল সমুদ্রের তলাতেই প্রচুর ক্যালসিয়াম জাতীয় পদার্থ রয়েছে, যেমন ধরো ঝিনুক, শামুক, এদের ডেড বডি রয়েছে। সেই ডেড বডিগুলো ওই মারা গেছে, সেই ডেড বডিগুলো ওই স্যালাইন ওয়াটারে সাথে বিক্রিয়া করে তার একটা চুনা পাথরের অংশ বা কোনো একটা লেয়ার বা লাইম বা অ্যাসিডের কোনো অংশ উপরের লেয়ারে জমা হলো, তার উপরে আবার একটা বালির স্তর এসে জমা হলো। এরকম লেয়ার বাই লেয়ার সমুদ্রের তলায় ডিপোজিট হচ্ছে, হয়ে সমুদ্রের তলায় যে চাপ আর প্রেসার তাতে সলিডিফাই হচ্ছে, হয়ে যে রক্সটা তৈরি করছে তাকে আমরা বলছি সেডিমেন্টারি রক্স বা পাললিক শিলা। ঠিক আছে, তো নদীর তলায় কিন্তু তৈরি হয় না, ওয়াটার বডি বলতে কার তলাতে তৈরি হচ্ছে, সমুদ্রের তলাতেই কিন্তু তৈরি হচ্ছে। ওকে, আচ্ছা, এইবার আমরা যেটা দেখতে পাচ্ছি সমুদ্রের তলায় তৈরি হওয়ার সময়, ধরো প্রথম এই যে আমার হাতটা ধরো একটা কাদার লেয়ার জমা হয়েছে, কাদার লেয়ারটা একটু আস্তে আস্তে সলিড হচ্ছে, ঠিক তখন এর ওপর দিয়ে কোনো একটা সামুদ্রিক মাছ বা কোনো সামুদ্রিক প্রাণী বা কোনো উদ্ভিদ বা ধরো কোনো ওই যে শৈবাল জাতীয় উদ্ভিদ এর ওপরে চাপা পড়ে গেছে। তো সে তো বেঁচে থাকবে না, মারা যাবে, কারণ ওই সমুদ্রের চাপে যখন রক্সটা ফর্মেশন হবে তখন সেই চাপে প্রেসারে ও মারা যাবে, সেটা উদ্ভিদ প্রাণী যাই হোক মারা যাবে, কিন্তু তার ছাপটা ওখানেই থেকে যাবে। এবার ধরো তার ওপর একটা বালির স্তর চাপা পড়লেও ওই ছাপটা, মাঝখানে যে প্রাণীটা চিপকে গেছে তার ছাপটা থেকে যাবে। কেন থেকে যাচ্ছে, তার কারণ হচ্ছে এখানে যে হিটটা হয়, মানে সমুদ্রের নিচে যে তাপ আর চাপে শিলাগুলো সলিডিফাই হয়, সেই তাপে ওইগুলো ডিস্ট্রয় হয় না। কিন্তু যদি আগ্নেয় শিলাতে দেখি, তাহলে আগ্নেয় শিলায় তাপের পরিমাণ এতটাই বেশি থাকে বা লাভা যে উত্তপ্ত হয় তার পরিমাণ এতটাই বেশি থাকে যে ওখানে যদি কোনো প্রাণী গিয়ে পড়ে সেই সঙ্গে সঙ্গে পুড়ে ছাই হয়ে যাবে, কোনো ছাপই থাকবে না। কিন্তু সমুদ্রের তলায় যে হিট থাকে, যে হিটে পাথরটা তৈরি হয় পাললিক শিলা, সেই হিটে ওই ছাপটা নষ্ট হয় না, তাই ওই ছাপগুলো পেয়ে যায়। এগুলোকে আমরা বলি ফসিলস বা জীবাশ্ম। এই জীবাশ্ম আমাদের যে মানে কত উপকার করে, কারণ আমরা আজকে 2024, ধরো অলমোস্ট যা স্টার্টিং হয়েছে 2024, আমরা 2023টাই ধরে নিতে পারি, মানে ইনফরমেশনের দিক থেকে 2023টাই কি লাস্ট ইয়ার ধরতে পারি। তো সেই 2023 পর্যন্ত আমরা আজকে দাঁড়িয়ে ওই যে কবে ডাইনোসর ছিল, ডাইনোসরের ডিম কোথায় আছে, ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ছিল, একটা সময় এরকম ছিল, একটা সময় ওরকম ছিল, এই যে এত কিছু বলতে পারি সমস্ত কিন্তু আমাদের জীবাশ্মের উপরে ডিপেন্ড করে। এবং পৃথিবীর বয়স এত, পৃথিবী আগে এরকম ছিল এখন এরকম আছে, সব কিছু আমাদের কিন্তু ডিপেন্ড করছে এই ফসিলস বা জীবাশ্মের উপরে। রিসেন্ট একটা ঘটনা ঘটেছে, তোমরা পেপারে পড়েছো কিনা দেখি না, জানি না, এটা গত 2 সপ্তাহ আগের ঘটনা, মধ্যপ্রদেশের একটি অঞ্চলের ঘটনা। সেটা হচ্ছে দেখবি তোমাদেরও বিভিন্ন গ্রামে কারুর বাড়িতে ওই গ্রামের কোনো কুলদেবতা হিসাবে কোনো শিলাকে হয়তো পুজো করা হয়। ঠিক আছে, এটা মানে আমার দেশের বাড়ি গ্রামেও আছে, মানে সেটা আদৌ কি শিলা আমরা
জানি না, বাট হয়তো বংশ পরম্পরায় সেই তাকে সাজিয়ে গুজিয়ে সিঁদুর টিঁদুর মাখিয়ে পুজো করা হয় এবং সেই গ্রামের কুলদেবতা হিসেবে সবাই পুজো করে। তো মধ্যপ্রদেশে এরকমই একটি গ্রামে, আমি গ্রামের নামটা এই মুহূর্তে ভুলে যাচ্ছি, তো গ্রামে একটা বাড়িতে এরকম এরকম সাইজে, যেমন আমাদের যারা বাঙালি আছে দেখবে একটা নারায়ণ বলি না, শালগ্রাম শিলা, একটা পাথর এরকম সাইজের দেখবে, একটা পাথরকে আমরা নারায়ণ হিসেবে পুজো করি। তো ঠিক সাইজটা ছিল এরকম, মানে এরকম একটা গোলাকৃতি বা ওভাল, ওভাল বলবো, গোলাকৃতি ঠিক নয়, ওভাল শেপের একটা মিডিয়াম সাইজের পাথরের মতো অংশ ছিল, সেটাকে ঠাকুর ভেবে প্রায় মানে তাদের 5 পুরুষ ধরে পুজো করছে। তার মানে কতটা বছর বুঝতে পারছো, 5 পুরুষ ধরে পুজো করে আসছে, একদম পাথরের মতো শক্ত কিন্তু। হ্যাঁ, তাকে নিয়ে খুব একটা ওঠানো নামানো বা কোথাও হয়তো ঠোকাঠুকি খাওয়ায়নি, এক জায়গাতেই বসানো ছিল, কিন্তু পুরো পাথরের মতো শক্ত। তো হঠাৎ করে আমাদের যারা প্রত্নতত্ত্ববিদ, মানে যারা জীবাশ্ম নিয়ে কাজ করেন, সেখান থেকে একটা টিম হঠাৎ করেই একদিন গত 2 সপ্তাহ আগে সেই তার বাড়ি ভিজিট করে। তো তারা তো চমকে গেছে, তো ভিজিট করে তারা মানে কোথাও থেকে মধ্যপ্রদেশের কোনো অঞ্চল থেকে সেই সন্ধান পেয়ে তারা তার বাড়িতে যায়, গিয়ে মানে আবিষ্কার করে ওই ঠাকুরটা, যেটা ঠাকুর হিসেবে পুজো করতো, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ডাইনোসরাসের ডিম, এবং ওটার ভেঙে ওর ভেতরে ডাইনোসরাসের বেবির ফসিলস পাওয়া গেছে। ঠিক আছে, এটা খুব রিসেন্ট ঘটনা কিন্তু, ঠিক আছে, এবং ভাবো আমাদের ভারতের মধ্যপ্রদেশে এটা হয়েছে। তো এবার ওটা কোথা থেকে আনা হয়েছিল সেটা তো ওই পরিবারের কেউ বলতে পারছে না, কারণ ওটা তো বহু বছর আগে আনা। কিন্তু প্রত্নতত্ত্ববিদরা বলেছেন মধ্যপ্রদেশে একটা সময় ডাইনোসর ছিল, তার প্রচুর প্রমাণ পাওয়া যায়, আর এটাও নাকি তার একটা প্রমাণ, বাট ওটা মধ্যপ্রদেশেরই ডাইনোসরের ডিম কিনা সেটা নিয়েও আবার ওরা গবেষণা করছে। কিন্তু ভারত থেকে বা মধ্যপ্রদেশ থেকে এই ভেরি রিসেন্ট এই একটা বাড়ি থেকে ভাবো এরকম একটা ডাইনোসরের ডিমের ফসিলস পাওয়া গেছে, যেটাকে ঠাকুর ভেবে, এবং এই ঠাকুরটা ওদের গ্রামের ছিল, মানে কৃষি জমির ঠাকুর বলা হতো, মানে যাতে ফলন ভালো হয়, প্রোডাকশন ভালো হয়, মানে লস না হয়, বৃষ্টি খরা না হয়, সেই হিসাবে ওই ঠাকুরকে রক্ষাকর্তা, গ্রামের রক্ষাকর্তা, খাদ্যের রক্ষাকর্তা হিসেবে পুজো করা হতো। তো চিন্তা করো তাহলে কোথায় কোথায় ফসিলস এরকম লুকিয়ে থাকে। তো ফসিলস আমাদের কাছে ভীষণ উপকার। তো সেই জন্যই আমরা কি দেখি, একমাত্র পাললিক শিলাতেই ফসিলস বা জীবাশ্ম আমরা দেখি, আর কোনো শিলাতে দেখি না। ঠিক আছে, আর পাললিক শিলা কিন্তু কোথায় তৈরি হচ্ছে, সমুদ্রের নিচে। কিন্তু একটা ব্যতিক্রম রয়েছে, কয়লা। কয়লা হচ্ছে আমাদের এমন একটা পাললিক শিলা, দেখো যেটা এখানে আমাদের জৈব উপায়ে গঠিত লেখা আছে, কয়লা তার মধ্যে পড়ছে। এই একমাত্র পাললিক শিলা যেটা আমরা মাটির তলা থেকে পাই। ঠিক আছে, মাটির তলা থেকে, আর কোথাও থেকে পাই না। মানে আমরা সমস্ত রকমের সেডিমেন্টারি রক সমুদ্রের তলা থেকে পাচ্ছি, আর এটা একমাত্র পাললিক শিলা যেটা আমরা কিন্তু মাটির তলা থেকে পাচ্ছি। তার কারণ কয়লা উদ্ভিদ আর আমাদের এই যে ডেড বডি গুলো থাকে, তার যে কার্বন সেখান থেকে তৈরি হয়। তো সেই জন্য খুব পুরনো জায়গা, যেগুলো পৃথিবীর মধ্যে খুব প্রাচীন জায়গা, যেখানে কোনো একটা সময় ভূমিকম্পের ফলে প্রচুর উদ্ভিদ, গাছপালা, মানুষপত্র মাটির নিচে চাপা পড়ে গেছিল, সেখান থেকেই কিন্তু আস্তে আস্তে এই কয়লা ফর্মেশন হয়েছে। তাই এটাকে আমরা ব্যতিক্রম উদাহরণ বলতে পারি। ওকে, এই গেল মোটামুটি আমাদের পাললিক শিলার ডেফিনেশন বলতে পারো। এবার যদি বৈশিষ্ট্যে চলে আসি, পাললিক শিলার বৈশিষ্ট্যে চলে আসি, তাহলে আমরা কি দেখব, দেখো পাললিক শিলার বৈশিষ্ট্যটা লিখতে হবে না তোমাদের, কারণ আগের পিপিটি মানে পিডিএফ যেটা শেয়ার করে আগের দিন ক্লাস করেছিলাম তাতে লেখা আছে, এখানে লেখা নেই, আমি মুখে বলে বুঝিয়ে দিচ্ছি, বাট লিখতে হবে না, ওটা নোটে তোমরা পাবে। আচ্ছা, আগ্নেয় শিলার কি বৈশিষ্ট্য বলেছিলাম, তার ঠিক উল্টো গুলো বৈশিষ্ট্য হচ্ছে পাললিক শিলার। কিরকম, পাললিক শিলার কালারটা অনেকটা মাটি মাটি টাইপের হয়, আগ্নেয় শিলার থেকে নরম হয়, মানে আগ্নেয় শিলা অনেক বেশি কঠিন হয়, পাললিক শিলা অনেক বেশি সফট হয়। পাললিক শিলা তোমরা একটা দেখেছো, যদি উদাহরণ বলি, ফটকিরি দেখেছো না সবাই?
যেটা দেখবে আমরা অ্যান্টিসেপটিক হিসেবে ইউজ করি। হ্যাঁ ম্যাম দেখেছি। আচ্ছা, আরেকটা পাললিক শিলাও দেখেছো, বাড়িতে শিল নোড়া আছে? আশা করি সবার বাড়িতেই আছে, মানে ইউজ না করলেও হয়তো পুরনো রাখা আছে। হ্যাঁ ম্যাম আছে তো শিল নোড়া? শিল যেটা, মানে যেটা একটু লম্বা টাইপের, শিল যেটা, নোড়াটা তো হয় এরকম বেলুনের মতো, ওটা না। শিল যেটা এরকম একটু বড় সাইজের হয়, যেটার উপরে রেখে আমরা মশলা পেশাই করতাম আগে। এখন তো মিক্সি চলে আসাতে আমরা শিল নোড়াটা ইউজ করি না, তাও কিছু কিছু কাজে লাগে। ওই শিলটা হচ্ছে স্যান্ডস্টোন, বেলে পাথর, ভীষণ হাই কোয়ালিটির স্যান্ডস্টোন ওটা। এবং ওই শিলটা কিছুদিন ইউজ করতে করতে ক্ষয়ে যায়। দেখবে শিল কাটাতে হয়, এই শিল কাটাও কথাটা শুনেছো? মানে শিলকে আবার নতুন করে ধার করাতে হয়, ওই বিভিন্ন লোক আসে না, শিল কুটিয়ে 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 রাখে, ঠিক আছে? তো শিল কাটাও বলে আসে, হয় শুনেছো নিশ্চয়ই। এখন খুবই কম আসে, মানে আমাদের এখানে আগে খুবই আসতো, এখন আর আসেই না, কারণ হয়তো এখন আর কেউ শিল কাটায় না বলে। তো এইগুলো পাললিক শিলা বলে। বা তুমি যদি ফটকিরি ইউজ করো, যেমন আমি 12 মাস ফটকিরি ইউজ করি ফর অ্যান্টিসেপটিক। গ্রীষ্মকালে তোমরাও ইউজ করতে পারো, বা দেখবে অনেকে যারা ছেলেরা আছো আফটার সেভিং বিভিন্ন স্যালনে বা বাড়িতেও ফটকিরি ইউজ করে। তো দেখবে ইউজ করতে করতে কিন্তু ওটা খুব তাড়াতাড়ি গলে যায়, মানে শেষ হয়ে যায়। এই বেলে পাথরও তাই, শিল বাড়তে বাড়তে পাথরটা ক্ষয়ে যাচ্ছে, ফটকিরিটাও ইউজ করতে করতে শেষ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। কিন্তু যদি একটা লাইনের ধার থেকে পাথর তুলে নিয়ে আসো এবং সেটাকে দীর্ঘদিন তুমি বাইরেই ফেলে রাখো রোদ ঝড় বৃষ্টিতে, লাইনের ধারের পাথরগুলো কি ব্যাসাল্ট, দীর্ঘদিন বাইরেই রোদ ঝড় বৃষ্টিতে ফেলে রাখো, তাতেও কিন্তু দেখবে খুব একটা বেশি ক্ষয় না, কিন্তু পাললিক শিলা খুব তাড়াতাড়ি ক্ষয়ে যায়। তাহলে আগ্নেয় শিলার থেকে নরম, এটা বলতে পারি আমরা। এই শিলাতে ছিদ্র থাকে, ছিদ্র যেটাকে ইংলিশে আমরা বলি পোর রিজিয়ান। কেন ছিদ্র থাকে, কারণ কি করে বুঝি আমরা, দেখবি জল দিলে জলটাকে অ্যাবজর্ব করে নেয়। আর যদি আমরা ওই আগ্নেয় শিলায় জল দিই, যেমন ধরো এই যে কিচেনের সেলফে আমরা কেন গ্রানাইটটা লাগাই বলো তো? কারণ দেখবে আমরা জল ঢালি, গরম জিনিস দিই, যাই করি, রান্নার সময় তো অত দেখা যায় না, জল পড়ছে গরম, আমরা বিভিন্ন থালা কড়াই নামাচ্ছি, বাট কোনো ক্ষতি নেই, কারণ কোনো ছিদ্র নেই এবং এতটাই শক্ত যে গরম জিনিস রাখলেও তার কোনো ক্ষয় নেই। তো আগ্নেয় শিলায় কোনো ছিদ্র থাকে না, পাললিক শিলাতে ছিদ্র থাকে এবং জীবাশ্ম থাকে এবং লেয়ার থাকে, যেগুলো আগ্নেয় শিলাটাতে কোনোটাই থাকে না। তাহলে আগ্নেয় শিলার ঠিক অপোজিট হচ্ছে পাললিক শিলার বৈশিষ্ট্যগুলো। এবং পাললিক শিলা আমরা খুব একটা বিল্ডিং মেটেরিয়ালসে কাজে লাগাই না, যেটা আমরা আগ্নেয় শিলাকে লাগাতাম। কিন্তু পাললিক শিলা ফুল অফ মিনারেলস, মানে পাললিক শিলার মধ্যে আমরা দামি দামি মিনারেলস গুলো পাই। কিরকম, ধরো প্রাকৃতিক গ্যাস, তারপরে ধরো তেল, খনিজ তেল, তা এই যে সোহাগা, যেটা দেবে সোনা গলাতে কাজে লাগে, যে সোহাগা, দেখো এখানে উদাহরণস্বরূপ লেখা আছে। এগুলো এই বিভিন্ন ধরনের বা কয়লা, এরকম বিভিন্ন ধরনের দামি দামি যে সমস্ত জিনিসগুলো, সেগুলো আমরা পাই কোথায়, আমাদের এটার মধ্যে, ঠিক আছে? আচ্ছা, এইবার আমরা যেটা দেখব, যে এখানে দেখো কতগুলো ভাগ রয়েছে, এগুলোকে আমরা পাললিক শিলার বৈশিষ্ট্য বলতে পারি। এবার এখানে যে উৎপত্তি ও গঠন অনুসারে একটা ভাগ রয়েছে, পলির উৎপত্তি অনুসারে একটা ভাগ রয়েছে। তো অলমোস্ট দুটো ভাগই সেম সেম, কিন্তু দুজন জিওগ্রাফার এই দুটো ভাগ করেছেন, তাই এই দুটো ভাগ দেওয়া আছে। বা দুটো ভাগের ডেফিনেশন কিন্তু অলমোস্ট সেম সেম, যখন বোঝাবো তখন বুঝতে পারবে কিরকম। ধরো পাললিক শিলার উৎপত্তি ও গঠন অনুসারে যদি বলি, প্রথম ভাগটা দেখো, যান্ত্রিক উপায়ে গঠিত। যান্ত্রিক মানে যে ডেফিনেশনটা আমি এতক্ষণ তোমাদেরকে বললাম, যে ওই আগ্নেয় শিলাগুলো রোদ ঝড় বৃষ্টি বিভিন্ন প্রাকৃতিক কারণে ভেঙে গিয়ে নদী দ্বারা বা রানিং ওয়াটার দ্বারা বাহিত হয়ে সমুদ্রের তলায় স্তরে স্তরে জমা হয়ে যে শিলা তৈরি করে, তাকে আমরা বলছি যান্ত্রিক উপায়ে। উদাহরণ বেলে পাথর, নুড়ি পাথর প্রভৃতি। সেকেন্ড হচ্ছে জৈব উপায়। জৈব উপায় মানে
যেটা হচ্ছে আমাদের কয়লা। আচ্ছা, এখানে না চুনা পাথরটা হবে না, চুনা পাথরটা এখান থেকে কেটে দিলাম, চুনা পাথরটা হবে রাসায়নিকে। জৈব উপায়ে হচ্ছে কয়লা, আর এখানে দেখো পিট লেখা রয়েছে, পিটও কিন্তু ওয়ান টাইপ অফ কয়লা। তোমরা জানো কয়লার অনেকগুলো ভাগ রয়েছে, তো এটা জৈব উপায় মানে হচ্ছে কয়লা, যেটা একমাত্র মাটির তলাতে দেখতে পাচ্ছি। আর জৈব উপায় কেন বলছি, ওই যে আমাদের ডেড বডি বা উদ্ভিদের কার্বন থেকে তৈরি হচ্ছে বলে, এবং এটা হচ্ছে ব্যতিক্রম উদাহরণ। তৃতীয় যাচ্ছে রাসায়নিক প্রক্রিয়ায়, রাসায়নিক প্রক্রিয়ার জন্য যাচ্ছি। রাসায়নিক প্রক্রিয়ার জন্য ফটকিরি এবং সোহাগা রয়েছে, ঠিক আছে। আচ্ছা, রাসায়নিক প্রক্রিয়ার ক্ষেত্রে যেটা আমরা বলতে পারি যে ফটকিরি এবং সোহাগা। তো ফটকিরি যদি আমরা বলি তাহলে হচ্ছে আমাদের রাসায়নিক প্রক্রিয়া মানে এখানে কোনো যান্ত্রিক অ্যাক্টিভিটি নেই, মানে ধরো রোদ ঝড় বৃষ্টিতে ওই যে আগের যে প্রসেসটা বললাম সেরকম কোনো প্রসেস নেই। এখানে হচ্ছে কিছু কেমিক্যাল ট্রান্সফরমেশন হচ্ছে। কেমিক্যাল ট্রান্সফরমেশন মানে কি, মানে ধরো ওই যে বললাম সমুদ্রের বিভিন্ন প্রচুর ক্যালসিয়াম জাতীয় প্রাণী রয়েছে, তো সেই ক্যালসিয়াম জাতীয় প্রাণীর মধ্যে ওরা মারা গেলে ওদের ভেতরে যে ক্যালসিয়াম গুলো থাকে সেগুলো সমুদ্রের নোনা জল মিশে রাসায়নিক চেঞ্জ করে এই ফটকিরি সোহাগা ডলোমাইট তৈরি হয়। সোনা গলাতেই সোহাগা কাজে লাগে, ঠিক আছে। এই তিনটে হচ্ছে আমাদের মেন ক্লাসিফিকেশন। আবার একজন জিওগ্রাফারের মতে দুটো ক্লাসিফিকেশন একই, কিন্তু দেখো নাম দিয়েছে সংঘাত মানে ক্লাস্টিক, আর একটা হচ্ছে অসংঘাত মানে নন ক্লাস্টিক। তো কিভাবে মেলাতে পারি, দেখো সংঘাত বা ক্লাস্টিক মানে একই, সেটা হচ্ছে যান্ত্রিক উপায়ে। যান্ত্রিক উপায়ে গঠিতটাকেই তিনি বলেছেন সংঘাত বা ক্লাস্টিক রক্স, তার উদাহরণ এগুলো। আর অসংঘাত মানে হচ্ছে রাসায়নিক, এই যে তলায় দেখো লিখেই দিয়েছি আমি যে এগুলো হচ্ছে রাসায়নিক পদ্ধতিতে তৈরি। তো অলমোস্ট দুটো একই, বাট দুটো জিওগ্রাফারের মতানুযায়ী দুটো ভাগ করা হচ্ছে। এই গেল আমাদের পাললিক শিলার ভাগ। এর থেকে খুব একটা বেশি ভাগ আরো এক ধরনের ভাগ হয়, বাট সেটা আমাদের স্কুল সার্ভিস পরীক্ষা লাগে, এই মুহূর্তে এই ধরনের পরীক্ষাতে লাগছে না। তো আশা করি বোঝা গেছে। যদি পাললিক শিলা সম্পর্কে কারোর কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই করবে, এই উদাহরণগুলো দিয়ে পরীক্ষাতে বেশি আসে। এবার চলে আসবো আমার, হ্যালো ম্যাম, হ্যাঁ বলো বলো। বলছি ম্যাম, আবহাওয়া বিকার কি শুধুমাত্র আগ্নেয় শিলাতেই কার্যকরে? প্রশ্নটা আমার কাছে ক্লিয়ার হলো না। আবহাওয়া বিকার যেটা হয় সেটা কি শুধুমাত্র যান্ত্রিক শিলাতেই হয়, সরি আগ্নেয় শিলাতেই হয়? মানে আগ্নেয় শিলাতে শুধু হয় মানে বুঝলাম না। ওটা কি ম্যাম পাললিক শিলাতে রূপান্তরিত শিলাতেও কি হতে হ্যাঁ পারে অবশ্যই হয়, আবহাওয়া বিকারটা? অবশ্যই হয়, যে কোনো শিলাতেই হতে পারে। কিন্তু কথাটা আমি কি টার্মটা বলেছি সেটা খেয়াল করো। আমি বলেছি পৃথিবীতে প্রথম কোন শিলা তৈরি হয়েছিল, আগ্নেয় শিলা। তাকে আমরা প্রাইমারি রক্স বলছি সেই জন্য। তাহলে আগ্নেয় শিলা যখন প্রথম তৈরি হলো তখন তো পাললিক শিলা বা সেডিমেন্টারি রক্স বা মেটামরফিক রক্স তৈরি হয়নি, ছিল না। তাহলে পৃথিবীতে প্রথম কোন শিলা ক্ষয় পেয়ে সেডিমেন্টারি রক্স তৈরি করেছে? আগ্নেয় আগ্নেয় শিলা। শিলা, সেই প্রসঙ্গে বলেছি। কিন্তু এখন দাঁড়িয়ে সব শিলাতেই ক্ষয় হচ্ছে, মানে ওয়েদারিং দেখতে পাচ্ছি, সেডিমেন্টারি রক্স আবার ক্ষয়ে যাচ্ছে, এবং এই যে পরে রূপান্তরিত শিলা আসছে সেটাও ক্ষয়ে আবার সেডিমেন্টারি রক্স তৈরি করছে, সেটাকেই আমরা শিলা চক্র বলি। সেটা লাস্ট পার্টে সেটা একটু বলে দিচ্ছি, ঠিক আছে। ওকে ম্যাম। আচ্ছা, রূপান্তর, এই পরে চলে আসি রূপান্তরিত শিলা মেটামরফিক রক্স। আচ্ছা, মেটামরফিক রক্সের কেন হয়, মানে আমাদের যদি কোনো দরকার না থাকে বা আমরা যদি বাই ফোর্স না চেঞ্জ করি বা বাধ্য না হই, তাহলে কিন্তু আমাদের নিজেদেরকে আমরা চেঞ্জ করি না। এটা নিজেদের লাইফস্টাইলের ক্ষেত্রে দেখবে, মানে যদি তুমি চেঞ্জ না হও, যেমন আছো আছো, কিন্তু এমন একটা কোনো কারণ এলে যে তুমি চেঞ্জ হতে পারলে, তাহলে তবেই তুমি কি করতে পারবে, বাধ্য করলে তোমাকে কেউ ফোর্স করছে তবেই তুমি নিজেকে চেঞ্জ করবে। তো রূপান্তরিত শিলার ক্ষেত্রেও তাই।
যখন আগ্নেয় আর পাললিক শিলাকে এক্সট্রা চাপ এবং প্রেসার দেওয়া হয় তখন তারা নিজেদেরকে চেঞ্জ করে রূপান্তরিত শিলা করে ফেলে। ঠিক আছে, কিরকম করে ফেলে? ধরো সাপোজ তোমরা যেখানে থাকো সেখানে প্রচুর ব্যাসাল্ট শিলা দেখা যায়। সেই ব্যাসাল্ট শিলার উপরে প্রচুর চাপ পড়লো, কিভাবে পড়তে পারে? ভূমিকম্প হলো, তা সেই অঞ্চলে প্রচুর শিলা যা ছিল সব মাটির তলায় চাপা পড়ে গেল। মাটির তলায় প্রচন্ড তাপ এবং চাপ রয়েছে, তাতে দীর্ঘদিন মানে 10-20 বছর নয়, 50 বছর, 100 বছর, 200 বছর, 500 বছর পরে দেখা যাচ্ছে ওই ব্যাসাল্ট আর ব্যাসাল্ট থাকছে না, মাটির তলার চাপে সে নিজেকে কোথায় চেঞ্জ করে ফেলছে? অ্যামফিবোলাইট। তখন তাকে আমরা বলছি মেটামরফিক রক্স। তাহলে আগ্নেয় এবং পাললিক শিলা যখন এক্সট্রা হিট আর এক্সট্রা প্রেসারে নিজেদেরকে চেঞ্জ করে ফেলে তখন তাকে আমরা বলি মেটামরফিক রক্স। আচ্ছা, এই যে নিজেদেরকে চেঞ্জ করে এই যে প্রসেসটা, তার মধ্যে একটা প্রসেস তোমাদের যেটা বললাম যে ধরো তোমরা যেখানে থাকো, ধরো সেখানে যে শিলা আছে হঠাৎ করে ভূমিকম্প হয়ে সব মাটির তলায় ঢুকে গেল, এটা হচ্ছে একটা প্রসেস। এই প্রসেসটাকে আমরা বলি আঞ্চলিক রূপান্তর, মানে একটা বিশাল অঞ্চল জুড়ে রূপান্তর হচ্ছে। তো এইরকম রূপান্তরের 7 থেকে 8 রকমের প্রসেস রয়েছে, বাট সেই প্রসেসগুলো আমাদের এই ধরনের পরীক্ষায় নেই, আমাদের অপশনাল বা স্কুল সার্ভিসে রয়েছে, তাই আমি সেই প্রসেসগুলোর ডিটেলসে যাচ্ছি না। সব থেকে বেশি প্রশ্ন যেটা থেকে আসে মনে রাখবে যে আগ্নেয় এবং পাললিক শিলা এক্সট্রা হিট আর প্রেসারে নিজেদেরকে চেঞ্জ করে যখন নতুন রূপ গঠন করে তখনই তাকে আমরা বলছি রূপান্তরিত শিলা। রূপান্তরের রূপগুলো আমাদের 90% এক্সামে আসে। এই প্রথম লাইনটা মনে রাখছো, তারপরে চলে যাচ্ছ এগুলো যে আগ্নেয় থেকে কোন কোন শিলা ট্রান্সফার হচ্ছে, গ্রানাইট থেকে নিস, ব্যাসাল থেকে অ্যামফিবোলাইট, অগাইট থেকে হর্নব্লেড। প্রচুর প্রশ্নে আসে এগুলো, মানে সিজিএল, এমটিএস থেকে শুরু করে যে কোনো পরীক্ষায় গ্রানাইট থেকে কি তৈরি হয় বা নিস কার রূপ, অ্যামফিবোলাইট কার রূপ, এরকম প্রচুর প্রশ্ন আসে। ঠিক আছে, নেক্সট পাললিক শিলা রয়েছে দেখো, চুনা পাথর থেকে মার্বেল, বেলে পাথর থেকে কোয়ার্টজাইট, কাদা পাথর থেকে স্লেট, কয়লা থেকে ডায়মন্ড। আবার লাস্টে দেখছি স্লেট থেকে সিস্ট থেকে ফিলাইট, মানে যেটা রূপান্তরিত থেকে আবার রূপান্তরিত হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমরা প্রত্যেকে স্লেটে লিখেছো ছোটবেলায়, জল দিয়ে মুছলে একটা কাদামাটি গন্ধ পেতে, মনে আছে? দেবে এটা ভেজা স্যাঁতস্যাঁতে মাটি ভিজলে যেমন গন্ধ হয়, এটা কাদামাটি গন্ধ ছাড়তো। এখন তো স্লেট ফ্লেট হয় না, এই আমার মেয়েদের সব এখন আর স্লেট ফ্লেটে লেখায় না, ওদের সব ডিজিটাল বোর্ড দিয়েছে। এই ফোনের যেমন আমাদের টাচ স্ক্রিন, ওরকম ছোট ছোট বোর্ড, ওতে লেখে আবার একটা বটম টিপলে মুছে যায়, ওরকম, মানে ওরা এখন স্মার্ট বোর্ডে করে। আমাদের কাছে এখন স্মার্ট বোর্ড নেই আর কি, এরকম। তো আগে আমরা স্লেটে লিখতাম, তো এই স্লেট কিন্তু কাদা পাথর থেকে তৈরি হয় বলে দেখবে আমরা জল ন্যাকড়া দিয়ে যখন মুছতাম একটা কাদামাটি গন্ধ বেরোতো। তো সেই স্লেট থেকে আবার চেঞ্জ হয়ে সিস থেকে আবার কি হয়? ফিলাইট। তো এই যে টোটাল পার্টটা সবাইকে বলছি, যে কোনো পরীক্ষায়, মানে আমাদের যে সমস্ত পরীক্ষার লক্ষ্য, তাতে শিলা থেকে সব থেকে বেশি প্রশ্ন আসে এই পার্টটা থেকে, তাই সবাই এই পার্টটা ভালো করে পড়ে রাখবে। আচ্ছা, এবার চলে আসি যে পয়েন্টটা ও জিজ্ঞাসা করলো, যে আমি বললাম পৃথিবীতে প্রথম তৈরি হয়েছিল আগ্নেয় শিলা, তারপরে আবহবিকারের ফলে আগ্নেয় শিলা ভেঙে গিয়ে তৈরি হলো পাললিক শিলা, তারপর দেখা যাচ্ছে আগ্নেয় শিলা এবং পাললিক শিলা দুটোই বিভিন্ন কারণে নিজেদের চেঞ্জ করে তৈরি হচ্ছে রূপান্তরিত শিলা। এবার যখন আমরা 2023 বা 24 দাঁড়িয়ে আছি তখন দেখতে পাচ্ছি 3 ধরনের শিলাই রয়েছে, আগ্নেয় রয়েছে, পাললিকও রয়েছে, রূপান্তরিত রয়েছে। তাহলে এই রূপান্তরিত শিলাগুলো আবার ওয়েদারিং এর ফলে ভেঙে গিয়ে সেখান থেকেও পাললিক হচ্ছে, সেই পাললিক শিলাগুলো আবার জীবাশ্ম তৈরি করছে, আবার যখন লাভা বেরুচ্ছে মাটির ভিতর থেকে, তখন কি দেখা যাচ্ছে সেই মাটির ভিতর থেকে লাভা বেরিয়ে সেটা আবার আগ্নেয় শিলাতে ট্রান্সফার হচ্ছে। তো একজন জিওগ্রাফারের মতে
পৃথিবীতে যত আহ, শিলা একটা সময় ছিল, মানে পৃথিবীতে প্রথমে যত শিলা ছিল, যত পরিমাণ, পৃথিবীতে প্রথম আমরা ধরে নিই আগ্নেয় শিলা ছিল। এখন 3 ধরনের শিলা আছে, কিন্তু জিওগ্রাফারদের মতে তখন আগ্নেয় শিলার টোটাল যতটা পরিমাণ ছিল এখনো শিলার ততটাই পরিমাণ আছে, বাট 3টে পার্টে ভাগ হয়ে গেছে। মানে আগে শুধু আগ্নেয় ছিল, ধরো 500 গ্রাম আগ্নেয় শিলা ছিল আগে, এখনো 500 গ্রাম শিলাই পৃথিবীতে আছে, কিন্তু তার মধ্যে হয়তো 100 গ্রাম রূপান্তরিত, 200 গ্রাম আগ্নেয় শিলা, 200 গ্রাম পাললিক শিলা, এরকম ভাবে ডিভিশন হয়ে গেছে। এবং তার মধ্যে একটা শিলা ভেঙে আরেকটা হয়, সেখান থেকে আরেকটা হয়, এইভাবে চক্রাকারে ঘুরতে থাকে। এটাকে আমরা বলি শিলা চক্র। ঠিক আছে, বোঝা গেছে সবার? এবার বলো কার কি বক্তব্য আছে। শিলা কমপ্লিট, রক্স কমপ্লিট, কার কি জিজ্ঞাসা আছে, প্রশ্ন আছে, বলো। হ্যাঁ ম্যাম, বলি মার্বেল বা যে হীরায় রূপান্তরিত হয়েছে পাললিক শিলা থেকে, এটা কি আবার রূপান্তরিত হতে পারে? না, আবার রূপান্তরিত হতে পারলে সেটাই রূপান্তরিত থেকে রূপান্তরের মধ্যে লেখা থাকতো। যদি আবার রূপান্তরিত হয়ে অন্য কোনো রূপ নিত তাহলে আমি এখানে লিখে দিতাম যে শিলাগুলো। হ্যাঁ ম্যাম, ভবিষ্যতে কোনদিন তো হতেই পারে, এটা যেমন স্লেটটা হয়েছে এখন, বাকিগুলো তো হতেই পারে, যেমন আবার রূপান্তরিত যদি হতো মার্বেলটা বা নিশ্চয়ই জিওগ্রাফাররা তার খবর পেতেন, এটা তো আমরা হ্যাঁ দেখিনি, তাহলে তোমরাও পড়তে পারতে। যে যে শিলাগুলো যেখানে ট্রান্সফার হয়, যে হয়ে যে যে রূপ ধারণ করে, সেই ইনফরমেশনই জিওগ্রাফাররা দিয়েছেন, আর সেইটাই তোমাদের সামনে আমি তুলে ধরেছি। ঠিক আছে, তো চুনাপাথর থেকে মার্বেল হয়ে, মার্বেল থেকে আবার কেন ট্রান্সফার হয়নি বা হতে পারে কি না সেটা তো আমাদের জানা নেই। কারণ যদি মার্বেল থেকে ট্রান্সফার হয়ে অন্য কোনো শিলা হতো, নিশ্চয়ই সেটা তাহলে আমাদের থিওরিটিক্যাল পেপারে জিওগ্রাফাররা অ্যাড করতেন, কারণ এগুলো তো আমাদের নিজেরা মাটি খুঁড়ে দেখিনি, এগুলো তাদের বক্তব্য। ঠিক আছে, তো যেগুলো রূপান্তরিত থেকে আবার রূপান্তরিত হয় যেটা, সেটা অলরেডি তোমাদের ইনক্লুড করা আছে। দেখো, স্লেট থেকে সিস্ট হয়, আবার সিস্ট থেকে ফিলাইট হচ্ছে। ওকে, আর কোনো জিজ্ঞাসা আছে, বলো। বোঝা গেছে প্রত্যেকের? রক্স সবার ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে তো? হ্যাঁ ম্যাম। আচ্ছা, তাহলে রক্স টপিকটা কিন্তু কমপ্লিট। হ্যাঁ বলো, কে জানতে হাত তুললে? সে কি এমনি হাত তুললে না কিছু বলবে, বলো। ম্যাম ক্লাস কি শেষ? হ্যাঁ, ক্লাস শেষ। ম্যাম আগের দিনের রেকর্ডটা কি দেওয়া হয়েছে? হ্যাঁ, দেওয়া হয়েছে, আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, আমি দিয়ে দিয়েছি, শুধু নোটটা দিইনি, আজকে দেবো, কারণ টপিকটা আজকে শেষ হলো, পিডিএফটা দিইনি, আজকে দেবো। ঠিক আছে, তো SSCGDর এক্সাম স্টার্ট 20 তারিখ থেকে। আচ্ছা, হতে পারে, অনেক পরীক্ষাই তো রয়েছে। দেখো, পরীক্ষা তো আমাদের অনেক থাকবে, তাই বলে 1 মাসের মধ্যে তো আমরা সিলেবাস কভার করতে পারবো না, সেটা তোমাদের আগেই বলেছি। তো মোটামুটি যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আছে সেই টপিকগুলোই পড়াচ্ছি, এবং এগুলো খুব ছোট ছোট টপিক, বেসিক টপিক, স্কুল লেভেলে, যেগুলো খুব একটা রিভাইজ করো না, বা এখান থেকে প্রশ্ন এলে আনসার করাটা খুব টাফ, সেই জন্য। তার মধ্যে ইন্ডিয়ার যে পার্টটা ইম্পর্টেন্ট, মাউন্টেন অলরেডি করে দিয়েছি, এবার ইন্ডিয়ার রিভার করাবো, যেটা থেকে প্রচুর প্রশ্ন আসে। ঠিক আছে, আচ্ছা, তো চলো আজকের মতো তাহলে আমাদের ক্লাস শেষ। তোমাদের তো কারোর আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকে, তাও যদি কোনো প্রশ্ন থাকে সেটা নেক্সট দিন ক্লাসে করো। রক্স চ্যাপ্টারটা শেষ, পিডিএফটা আমি আজকে শেয়ার করে দেবো, তোমরা পেয়ে যাবে। নেক্সট তোমাদের সাথে দেখা হচ্ছে সানডে ইন্ডিয়ার রিভার করাবো। ঠিক আছে, ইন্ডিয়ার রিভারটাই করাই, ওই ইন্টেরিয়ার অফ হ্যাঁ ম্যাম, ইন্ডিয়ান রিভারটাই করান। হ্যাঁ বলো। ম্যাম অ্যাটমসফিয়ারটা যেটা একটা কিছুটা হয়েছিল সেটা? অ্যাটমসফিয়ার একটা হয়েছিল, আর একটা নেক্সট উইকে আরেকটা এক্সট্রা দিন হবে। ঠিক আছে,
ঠিক আর আছে। একটা এক্সট্রা দিন ক্লাস নিয়ে করবো। আর নেক্সট ম্যাম নেক্সট দিন ম্যাম রিভারটাই হ্যাঁ করাবো। রিভারটাই করাবো, কারণ ইন্টেরিয়র অফ আর্টটা না ওটা একটু বুঝিয়ে দিলে পরে তাড়াতাড়ি ওটা গ্র্যাপ করে নিতে পারবে, মানে ওটা খুব একটা শক্ত না, তাড়াতাড়ি গ্র্যাপ করতে পারবে। বাট রিভারটা একটুখানি বড় আছে। নেক্সট ক্লাসে রিভারটা শুরু করব। রিভারের অন্তত 2টো ক্লাস লাগবে, ঠিক আছে? আর রিভার থেকে মানে এমন কোনো পরীক্ষা নেই যে প্রশ্ন আসে না। ঠিক আছে, চলো তাহলে নেক্সট সানডে দেখা হচ্ছে, আমরা রিভার করবো। ওকে, চলো টাটা।